বায়োকেমিকের শিক্ষার্থীরা অথবা যারা পারিবারিক সেবা দেওয়ার জন্য আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন ইউটিউবে, তাদের উদ্দেশ্যেই আজকে আমার আলোচনা, অর্থাৎ কিডনি এবং ইউরিনারি ইনফেকশন, অর্থাৎ যত রকমের রোগে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলে আসি আজকে 6 নম্বর রোগ, মূত্রনালীর সংকোচন। সংক্ষেপে স্ট্রিকচার বলা হয়। সংকোচন শব্দের অর্থে আমরা বুঝি সরু হয়ে যাওয়া, কোনো জায়গার স্থান দিয়ে আর কোনো দ্রব্য, কোনো জিনিস অথবা ইউরিন পাস করতে পারে না, তাকে আমরা বলবো স্ট্রিকচার। সচরাচর মূত্র ত্যাগ করতেই আর অসমর্থ হয় এবং ধীরে ধীরে সেটা বন্ধ হয়ে যায়। এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আপেক্ষিক আর একটা হচ্ছে যান্ত্রিক। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ, আপেক্ষিক মানেই হচ্ছে স্পাজমোডিক, অর্থাৎ নার্ভগুলো যখন কোনো রকমের স্পন্দন অথবা সংকুচিত অথবা কিছু হয় তখন এই সমস্যার সৃষ্টি হয়। আর যান্ত্রিক হচ্ছে কোনো রকমের পথে কোনো রকমের ট্রাভেলসে হয়, যেমন ক্ষত থেকে সরু হয়ে যায়, তখন আমাকে সেটা বলবো যান্ত্রিক। তাহলে চলে আসি কি কি কারণে কি লক্ষণ আমরা দেখতে পাই। প্রথমে আমরা পাবো মূত্র যথাযথভাবে নির্গত হইতে পারে না, 1 নম্বর কষ্ট। 2 নম্বর হচ্ছে প্রথমে আংশিকভাবে নির্গত হয়, পরে বন্ধ হয়ে যায়, অর্থাৎ ফোঁটা ফোঁটা হয়, কম হয়, বাধা বাধা লাগে, পরে একদম বন্ধ হয়ে যায়। তারপরে ভয়ানক কষ্ট এবং যন্ত্রণা সৃষ্টি হয়। প্রস্রাব মূত্রথলিতে জমে তলপেট ফুলে ওঠে, তলপেটে বেদনার উদ্রেক হয়। এই লক্ষণগুলো আমরা দেখতে পাই। তাহলে কারণটা কি কারণে এ সকল লক্ষণ হয় এবং মূত্রনালীর সংকোচন বা স্ট্রিকচার তৈরি হয়? চলে আসি কারণগুলো। গনোরিয়া রোগের যদি হয়ে মূত্রনালীতে পুজ অনবরত পড়ে এবং সেই ক্ষতটা যখন শুকিয়ে যায়, তখনই আক্রান্ত স্থানটি সংকুচিত হয়ে যায় এবং তখনই পথটা সরু হয় এবং সেই পথ দিয়ে আর প্রস্রাব আসতে পারে না। তাহলে এই একটা কারণ পেলাম। দ্বিতীয় কারণ হচ্ছে অতিরিক্ত মদ পান অথবা উত্তেজক বা গরম মশলা আদি খানার জন্য হয়ে থাকে, এবং মূত্রথলিতে যদি পাথর হয় তাহলে হয়ে থাকে, এবং পাথরগুলো যদি ধীরে ধীরে মূত্রনালীর পথে দিয়ে বেরিয়ে আসতে চেষ্টা করে, তখনই সমস্যার সৃষ্টি হয়। তাহলে চলে আসি 3 নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত ইন্দ্রিয় চালনা, ঠান্ডা লাগা, অর্থাৎ ঠান্ডার কারণও হতে পারে এবং অতিরিক্ত ইন্দ্রিয় চালনা অর্থাৎ আমরা বলি এই কারণেও হতে পারে। 4 নম্বর, গনোরিয়া বা সিফিলিস রোগ যত হয় তখন ওষুধাদি, অর্থাৎ গনোরিয়া সিফিলিস হলে আমরা অনেক সময় উত্তেজক ওষুধ খাই এবং সেই উত্তেজকের ওষুধের কারণে আমাদের স্ট্রিকচার হতে পারে, এবং সেটা অনেক সময় মূত্রনালীর পিচকারি, আমরা যেটা ক্যাথিটার বলি, ক্যাথিটার প্রয়োগ করে সেখানে ক্ষতের সৃষ্টি হতে পারে। রোগী সর্বদাই বেদনায় ছটফট করে। এই কতকগুলো কারণ আমরা পেলাম। যে কারণগুলো আমরা বুঝতে পারবো সেটা স্ট্রিকচার অথবা মূত্রনালীর সংকোচন। তাহলে চলে আসি কি ওষুধ দিয়া আমরা সেটা নিবারণ করব। তার আগে অনেক সময় হয় কি, মূত্রনালীতে যদি অতিরিক্ত প্রস্রাব জমে অনেক সময় ফেটে যেতে পারে, ফেটে গিয়ে মৃত্যুমুখীও পথ হইতে পারে। আর অনেক সময় এই যে স্ট্রিকচার হওয়ার কারণে ক্যাথিটার বা অন্য কোনো নল দিয়া যদি পরিষ্কার করা হয়, তখনও ক্ষতগুলো হয়ে পথটা বন্ধ হয়ে যেতে হবে এবং সেখান থেকে সেপ্টিসেমিয়া অর্থাৎ আমরা যেটা বলি ক্ষত হয় এবং সেপটিক হয়ে যেতে পারে। এই কারণেও অনেক সময় মৃত্যুমুখে পতিত। তাহলে চলে আসি এই যে বুঝলাম, অর্থাৎ মূত্রনালীর সংকোচন বা স্ট্রিকচার যেই কারণগুলো হয়, যেই 2টা কারণে হয় এবং লক্ষণগুলো হয়, তাতে করে আমাদের বায়োকেমিকের আমরা কী ওষুধ ব্যবহার করতে পারি। চলে আসি, আমাদের তো 12টা ওষুধ এবং 12টা ওষুধ দিয়ে সেবা। প্রথম তোমার কাছে যদি মনে হয় যে পথে কিছু বাধা আছে, একটু ব্যথা আছে, অথবা আজকে হয়তো 2-1 দিন সেটা মনে হচ্ছে, তাইলে আমরা ফেরামফস দিয়েই আমরা চিকিৎসা করতে পারি। কিন্তু 2-4 দিন হয়ে গেল,
আর যেহেতু 7 দিন হয়ে গেল, আমি কোনো ওষুধ খেলাম না, এখন মনে হয় যেন দিন দিন বাড়তেছে, তাহলে বুঝতে হবে সেখানে ক্যালিমিউরের প্রয়োজন, ফেরাম্পসের সাথে ক্যালিমিউর অথবা ক্যালিমিউর একক ওষুধ দিয়ে দিনে 3 বা 4 বার 6x আমরা সেবন করে আমরা সেটা নিবারণ করতে পারি। কিন্তু প্রশ্ন আসছে, তারপরে যদি আমি কিছু করলাম না, ধীরে ধীরে আর মূত্র বেরিয়ে হয় না, একদম ফোটা ফোটা হয়ে যায়, তখনই আমরা চিন্তা করব সাইলিশিয়ার কথা। তাহলে এবং এই সাইলিশিয়া হয় সচরাচর যদি গনোরিয়া, সিফিলিস বা অন্য কিছু হয়ে পুজ টুজ হয়ে যদি সেই জায়গাটায় স্ট্রিকচার হয়ে যায় অথবা শুরু হয়ে যায়, তাহলে আমরা সাইলিশিয়া প্রয়োগ করতে পারি, মাত্রা সেই একই রকম। আর যেটা বললাম আপেক্ষিক যদি হয়, সেটাকে মনে রাখতে হবে কেপি অথবা ম্যাকফস আমরা প্রয়োগ করতে পারি। ব্যথার সঙ্গে যদি হয় তাহলে ম্যাকফস এবং ক্যালিপাস সঙ্গে থাকবে, আর ব্যথা যদি না থাকে, স্ট্রিকচার যদি এমনি হয় অর্থাৎ আপেক্ষিক কারণে যদি হয়, তাহলে আমরা ক্যালিপাস দিয়ে শুরু করতে পারি। অর্থাৎ এই সকল ওষুধেই কিছু কিছু লক্ষণ অথবা অভাব আমরা যদি বুঝতে পারি কোন স্টেজে আছে, প্রাথমিক স্টেজ, দ্বিতীয় স্টেজ, তৃতীয় স্টেজ এবং তৃতীয় বা চতুর্থ স্টেজে সচরাচর সাইলিশিয়া হয়, অর্থাৎ আর কোনো রকমের নিরাময় হওয়ার কারণ নাই, তখনই আমরা সাইলিশিয়া 12x দিয়ে আমরা চিকিৎসা সেবা শুরু করতে পারি। আমি প্রথমেই বলছিলাম 2টা কারণে সেটা হয়ে থাকে, একটা হচ্ছে আপেক্ষিক আর একটা হচ্ছে যান্ত্রিক। যদি আপেক্ষিক কারণে হয়ে থাকে তাহলে মনে রাখতে হবে ক্যালিফস এবং ম্যাকফসই মেইন ওষুধ, আর যদি যান্ত্রিক কারণে হয়ে থাকে সেখানে ক্যালকেরিয়া ফ্লোর এবং যদি ক্ষত থাকে, ব্যথা বেদনা বেশি থাকে, তাহলে পুঁজ টুজ যদি যায়, তাহলে আমরা সাইলিশিয়া ব্যবহার করতে পারি। অনেক সময় নেট্রাম সালভো ব্যবহার হতো। আসলে হলো লক্ষণ একটু লাগবে, কি লক্ষণ এক একটা ওষুধের আমরা যদি লক্ষণগুলো না জানি তাহলে ওষুধ আমরা সেবা দিতে পারবো না। তাহলে চলে আসি আজকের এই মূত্র সংকোচন স্ট্রিকচার যদি হয়ে থাকে, সেটা যদি বা ক্যাথিটার দিয়েও যদি কোনো রকমের ট্রাভেলস হয়ে থাকে, তাহলে আমরা এই 4-5টা ওষুধ সাইলিশিয়া, ক্যালিফস, নেট্রামফস, ফেরামফস, ক্যালিমিউর, ক্যালকেরিয়া ফ্লোর এবং ক্যালকেরিয়া ফস ব্যবহার করে নিরাময় করতে পারি। সুতরাং আমার সঙ্গে যারা যুক্ত হয়ে বায়োকেমিকের সেবা প্রদান করছেন, অনুরোধ করব বাজার থেকে কিনে এবং পারিবারিক সেবা অথবা ডাক্তার যদি হতে চান, তাহলেও আমি আশা করব এই বইগুলো কিনে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।